হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ডিসেম্বর মাস অর্থাৎ এটা জানুয়ারি মাস শেষ হতে চললো। ডিসেম্বর 2023 এর কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সমগ্র মাস জুড়ে যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিছু প্রশ্নোত্তর আমরা এই ভিডিওতে করব। এবং শুধুমাত্র প্রশ্নোত্তর নয়, তার সাথে সাথে সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো কাইন্ডলি ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। তো চলে আসি, কথা না বাড়ি এক এক করে। প্রথমেই যেটা রয়েছে যে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহ রেজিস্টার করলো কোন দেশ, বা সমলিঙ্গ বিবাহ চালু করলো কোন দেশ। এটা আমাদের ক্ষেত্রে এখানে হবে যেটা, সেটা হচ্ছে নেপাল। দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনগুলো থাকে জেনারেলি? ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার একটা দেশ, দক্ষিণ বলতে পারো দক্ষিণ পূর্ব এশিয়ার। বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, মায়ানমার রয়েছে, এই দেশগুলোকে দক্ষিণ এশিয়ার দেশ বলা হয়। তার মধ্যে নেপাল কিন্তু প্রথমবার সমলিঙ্গ বিবাহ রেজিস্টার বা প্রথমবার তারা সমলিঙ্গ বিবাহ আইনতভাবে সিদ্ধ করলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 2023 নভেম্বর মাসে জিএসটি, এই জিএসটির পুরো কথাটা কি আশা করি তোমরা সবাই জানো, তাও আরেকবার আমি বলে দিই। জিএসটির পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে আগে আমরা অনেক রকমের ট্যাক্স দিতাম, ঠিক আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের লেভেলের, বিভিন্ন মূল্যের আমরা ট্যাক্স কিন্তু দিতাম। এখন কিন্তু সারা দেশেই একটা ধরনের ট্যাক্স প্রচলিত, সেটাকে বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা 2017 সাল থেকে কিন্তু চালু হয়েছে জিএসটি। এবং জিএসটির মাধ্যমে কিন্তু আমাদের যে ট্যাক্স কালেকশন বা ট্যাক্স সংগ্রহ সেটা কিন্তু আরও মানে সহজতর হয়েছে। ঠিক আছে, আগে এই জিনিসটা খুব জটিল ছিল। তো এই 2023 নভেম্বর মাসে জিএসটির মোট সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? উত্তর কোনটা হবে? উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে উত্তর হবে হচ্ছে 1,68,000 কোটি টাকা হচ্ছে 2023 নভেম্বর মাসে আমাদের জিএসটি আদায় করেছে। এই জিএসটি যে ট্যাক্সটা আদায় করা হয় সাধারণ মানুষের থেকে, বিভিন্ন পণ্য থেকে, বিভিন্ন কিছু থেকে, এর উপরেই বেস করেই কিন্তু সরকার যত ডেভেলপমেন্ট মানে অ্যাক্টিভিটি, যেরকম রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল, ফ্লাইওভার, বিল্ডিং, এগুলো কিন্তু তারা তৈরি করে। এবং সরকারি কর্মচারীদের মায়না সব কিন্তু এই অর্থকর বা আয়কর যেটা, সেটা থেকেই কিন্তু আসে। ঠিক আছে, আরও অনেক জায়গা রয়েছে, কিন্তু মূলত এটা হচ্ছে সব থেকে প্রধান উৎস ভারতবর্ষের যে সরকার ইনকাম করে তার ইনকামের। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোন সালে ভারতে সিওপি 33 পোস্ট করার প্রস্তাব দিল নরেন্দ্র মোদী? এই সিওপি জিনিসটা কি? সিওপিটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। ঠিক আছে, সিওপির পুরো কথা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। এটা প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়, একটা বলতে পারো সামগ্রিক মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল একটা সংগঠন এরা ইউজ করে। এই যে মানে ধরো এই যে সম্মেলনটা, এটা প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়। এবং এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, বায়ু দূষণ বা বিভিন্ন রকমের যে দূষণ হচ্ছে, পরিবেশ, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, এইগুলো নিয়ে আলোচনা করা, এগুলো কীভাবে কমানো যায় তার বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া। প্রত্যেক বছর এটা হয়ে থাকে, প্রতি বছর কিন্তু সিওপিটা হয়। তো সিওপি 33 পোস্ট করার বা পরবর্তীকালে সিওপি 33তম যে সংকলন, সেটা যাতে ভারতবর্ষে হয় তার জন্য প্রস্তাব নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এটা এই সিওপি 33 কত সালে হবে? সিওপি 33 হবে হচ্ছে 2028 সালে। 2028-এ সিওপি 33 এই যে সম্মেলনটা, এটা কিন্তু আমাদের হতে চলেছে। এবার ভারতবর্ষে এটা হওয়ার চান্সেস বেশি, তার জন্য কিন্তু প্রস্তাব পেশ করা হয়েছে। কোনোদিন ভারতবর্ষে আজ অব্দি সিওপি হয়নি। ঠিক আছে, কনফারেন্স অফ পার্টিস। এই কনফারেন্স অফ পার্টিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেরকম অনেকগুলো কনফারেন্স অফ পার্টিস, প্যারিস চুক্তি একটা কনফারেন্স অফ পার্টিসে হয়েছিল, তারপর এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তোমরা নাম শুনে থাকবে হয়তো, এটাও কিন্তু একটা সিওপিতে এই জিনিসটা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, পুরুষদের টি20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণকারী ভারতীয়। পুরুষদের টি20 ক্রিকেট, এখন যেন ক্রিকেটে আমাদের 3টে ফরম্যাট আছে। একটা হচ্ছে ওডিআই, যেটা 50 ওভারের, একটা টেস্ট যেটা জেনারেলি বিভিন্ন রকমের ওভারের হয়ে থাকে, আর একটা হচ্ছে টি20 বা দ্রুততম ক্রিকেট বলতে পারো, টি20। ঠিক আছে, তো এই টি20তে দ্রুততম 4000 রান সম্পূর্ণকারী ভারতীয় কে হলেন? ভারতীয় হলেন হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় একজন খুব উঠতি প্লেয়ার, তিনি কিন্তু এই পুরুষদের টি20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণ করেছেন। ঠিক আছে, ভারতীয় হিসাবে। কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বীরা রানা? কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বীরা রানা? কোন রাজ্যের?
তিনি মধ্যপ্রদেশের কিন্তু চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন। এই বীরা রানাকে, বীরা রানা হচ্ছেন একজন 1988 ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা যেটাকে আমরা আইএএস বলি, ইউপিএসসি সিভিল সার্ভিস দিয়ে যেই পরীক্ষাটা পাওয়া যায় বা যেই পদটা আমরা অর্জন করতে পারি, সব থেকে সর্বোত্তম পদ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, সেই আইএএস হচ্ছে 1988 ব্যাচের কিন্তু একজন অফিসার বীরা রানা। ইনি কিন্তু এই মধ্যপ্রদেশ রাজ্যে চিফ সেক্রেটারি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন সম্প্রতি। ঠিক আছে, পরবর্তী 2023 ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং। এই যে ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং, এটা প্রত্যেক বছর প্রকাশ করা হয়। এই র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত, ভারতবর্ষ কততম স্থানে রয়েছে, এই র্যাঙ্কিংটা কেন প্রকাশ করা হয়? অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের টেকনোলজি, আর্থ সামাজিক ব্যবস্থা, এইগুলোতে আমরা অন্যান্য দেশের তুলনায় বা সারা বিশ্বের যে সবথেকে ভালো ভালো উন্নয়নশীল বা উন্নত দেশ রয়েছে তাদের জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে, সেই অনুপাতে কিন্তু এটাকে বিচার করা হয় যে তোমার আমার দেশের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কতটা এগিয়ে। এই সব কিছু কিন্তু প্যারামিটার এই র্যাঙ্কিং তৈরি করার আগে বিচার করা হয়। তো এই র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের স্থান কত হয়েছে? 2023-এ আমরা 49তম স্থানে কিন্তু আছি। দেশগুলোর মধ্যে আমরা 49তম স্থানে কিন্তু রয়েছি ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে। ঠিক আছে, এখন ডিজিটাল যুগ, সব কিছু ডিজিটাল, পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, ইনকাম, সব কিছু আমরা ডিজিটাল যুগে কিন্তু প্রবেশ করে গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের র্যাঙ্ক কিন্তু যথেষ্ট আশাবাদী। আশা করা যায় পরবর্তীকালে র্যাঙ্কটা কিন্তু আরও কমবে, আমরা আরও এই দিকে আরও উন্নত করব। ডিজিটাল আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ডিজিটাল যে আমাদের টোটাল ডোমেইনটা রয়েছে, সেটাকে কিন্তু আমরা আরও উন্নত করার চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আইএমও কাউন্সিলের পুনরায় নির্বাচিত হলো কোন দেশ? কোন দেশ পুনরায় নির্বাচিত হলো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনে? ভারতবর্ষ কিন্তু পুনরায় নির্বাচিত হলো। এবার এই ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এটা কি? এটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা বা আইএমও, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, জাতিসংঘের অন্তর্গত একটি সংস্থা যারা সমুদ্র চলাচল সংক্রান্ত সকল বিষয় তদারকি করে। আমাদের তোমরা হয়তো জেনে খুশি হবে যে আমাদের সমগ্র বিশ্বের যে বাণিজ্য হয় তার অলমোস্ট 3/4 ভাগ, অলমোস্ট প্রায় 75% বাণিজ্য কিন্তু 75 থেকে 80% বাণিজ্য কিন্তু কিসের মাধ্যমে হয়? সমুদ্রের মাধ্যমে কিন্তু হয়, জাহাজের মাধ্যমে। কারণ একটা জাহাজে করে তুমি ধরো একটা জায়গা থেকে একটা জায়গায় কোনো একটা পণ্য নিয়ে যাবে, তুমি প্লেনে করে কতটা নিয়ে যাবে? 100 টন নিয়ে যেতে পারো, 50 টন পণ্য নিয়ে যেতে পারো। একটা জাহাজে করে কয়েক লক্ষ টন পণ্য নিয়ে যাওয়া যায়, কয়েক লক্ষ টন। ঠিক আছে, এবং কম খরচায়। তো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের পুনরায় নির্বাচিত সদস্য হলো ভারত। এবার এই সংস্থা কি করে? এই সংস্থা সমুদ্র চলাচল সংক্রান্ত সকল বিষয় তদারকি করে। আইএমওর সদর দপ্তর কোথায়? যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। ঠিক আছে, সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা বা বর্তমান সদস্য দেশ হলো 175 এবং একটি সহযোগী সদস্য হলো 3 জন। ঠিক আছে, 3টি দেশ। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাব লিং। কিতাব লিং হচ্ছে বর্তমান আইএমওর মহাসচিব। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, 2030-এর ওয়ার্ল্ড এক্সপো হোস্ট করবে কোন শহর? 2030 সালের যে ওয়ার্ল্ড এক্সপো হবে সেটা কোন শহর আয়োজন করবে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। ওয়ার্ল্ড এক্সপো মানে কি? ওয়ার্ল্ড এক্সপো হচ্ছে এমন একটা অনুষ্ঠান বা এমন একটা সম্মেলন যেখানে কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা এসে হাজির হয় তাদের নিজস্ব যে প্রোডাক্ট রয়েছে সেগুলোকে মানে শোকেস করার জন্য, বা বলতে পারো একটা আমরা বাংলা ভাষায় মেলা। মেলা মানে কি? মেলা মানে হচ্ছে বিভিন্ন দোকান বা বিভিন্ন লোকের সমাগম। তো এরকম একটা বড় বিশ্ব মেলা ওয়ার্ল্ড এক্সপো, এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তো 2030-এর ওয়ার্ল্ড এক্সপো কোথায় হবে? রিয়াদ শহরে হবে। রিয়াদ শহরে কিন্তু 2030-এর ওয়ার্ল্ড এক্সপো হতে চলেছে। ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয়? অর্থাৎ নৌসেনা দিবস বা নেভি ডে কবে পালন করা হয়? 4 ডিসেম্বর বা 4ই ডিসেম্বর কিন্তু আমাদের ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? এটা অনেকেরই জানার কথা, তোমরা বলো দেখি কবে পালন করা হয় বিশ্ব এইডস দিবস? অনেকেরই জানার কথা, খুবই কিন্তু কমন জিনিস, এটা আমরা সবার জানা উচিত। এই দিবসগুলো কিন্তু আমাদের জানা উচিত। বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর কিন্তু পালন করা হয়ে থাকে বিশ্ব এইডস দিবস। ঠিক আছে, বিশ্ব এইডস দিবস কিন্তু 1 ডিসেম্বর পালন করা হয়ে থাকে। এইডসের পুরো কথা কি? ছোটবেলায় আমরা পড়েছি, বা এইডসের পুরো কথা জেনে রাখা উচিত। অ্যাকিউয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকিউয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস, যার কিন্তু এখনো অবধি কোনো রকম টিকা বা যার নিরোধ করার উপায় কিন্তু এখনো অবধি আবিষ্কার হয়নি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের সামনে কয়েকটা খুব সুন্দর জিনিস উপস্থাপন করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সংস্থার তরফ থেকে, এই প্রতিষ্ঠা ট্রেনিং অ্যান্ড এডুকেশনের তরফ থেকে কিন্তু বেঙ্গল কম্বাইন্ডের একটা অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। যারা রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য একদম কম খরচায় মাত্র 689 টাকায় ওয়ান টাইম পেমেন্টে, অর্থাৎ তোমরা একবারই পে করবে মাত্র 689 টাকায়, এবং তোমরা 1 বছর ধরে কিন্তু এই রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। সপ্তাহে 2 থেকে 3টে ক্লাসেস হয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের নিজস্ব যে অ্যাপ রয়েছে, গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সেখানে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে। এবং তার সাথে সাথে মক টেস্ট থেকে শুরু করে ফ্যাকাল্টি গাইডেন্স থেকে শুরু করে সব রকমের সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 689 টাকায়, এবং পুরোটাই হবে অনলাইনে। তো আরও বিশদ জানতে এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088890010, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তার সাথে যারা আগত ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একদম কম খরচায় কিন্তু আমরা মক টেস্ট নিয়ে এসেছি। 50টারও বেশি টপিক ওয়াইজ টেস্ট, 5টা ফুল মক টেস্ট, সলিউশন থেকে শুরু করে আমাদের এখানেও কিন্তু এই মকগুলো তোমরা অ্যাপ্লিকেশনে দিতে পারবে, আমাদের যে অ্যাপ রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ, সেখানে দিতে পারবে মাত্র 47 টাকায়। এবং তার সাথে সাথে সেমভাবে মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু মক টেস্ট আমরা নিয়ে এসেছি মাত্র 56 টাকায়। তো আরও বিশদ জানতে তোমরা এই যে নাম্বারগুলো রয়েছে 9088890010, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের এই মক টেস্টগুলো কিনতে পারো, বা এই সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি আমি। রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কি করে? তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে গ্রাম্য এলাকায় বিভিন্ন রকমের মার্কেটিং, বা আমরা বলি না মার্কেটিং অ্যান্ড সেলস, অর্থাৎ নিজের প্রোডাক্টকে, বিভিন্ন কোম্পানির প্রোডাক্টকে লোকের সামনে নিয়ে যাওয়া, বা জনগণের কাছে নিয়ে যাওয়া, ক্রেতার কাছে নিয়ে যাওয়া, এই কাজটা কিন্তু এরা করে। তো এই প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হয়েছেন? পুনিত বিদ্যার্থী। পুনিত বিদ্যার্থী কিন্তু রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 13th হকি ইন্ডিয়া সিনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন রাজ্যের হকি টিম? 13তম যে সংস্করণ হচ্ছে হকি ইন্ডিয়া সিনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেখানে কোন রাজ্য এবছর জিতেছে বা শিরোপা পেয়েছে? সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু এই শিরোপাটা দখল করেছে। পরবর্তী প্রশ্ন, কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অটল দুল্লু? অটল দুল্লু কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? কোথাকার? অটল দুল্লু জম্মু কাশ্মীরের কিন্তু প্রথম বা বর্তমান চিফ সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হলেন অটল দুল্লু। এই অটল দুল্লু কে? অটল দুল্লু হলেন 1989 ব্যাচের কেন্দ্রশাসিত অঞ্চলের আইএএস অফিসার। ঠিক আছে, সেমভাবে আগেরটাও যেরকম তোমাদের কিছুক্ষণ আগে আরেকজন চিফ সেক্রেটারির কথা বললাম, ইনিও কিন্তু 1989 সালের ব্যাচের আইএএস অফিসার। চিফ সেক্রেটারিরা মূলত আইএএস ক্যাডার থেকে আসে, আইএএস অফিসাররাই জীবনের ধাপে 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 প্রমোশন পেয়ে কিন্তু একটা টাইমে চিফ সেক্রেটারির পদে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1,40,000 ভারতীয় স্টুডেন্টকে ভিসা দিল কোন দেশ? তোমরা জেনে অবাক হবে যে সারা পৃথিবীতে যত বলতে পারো এই যে ডায়াসপোরা রয়েছে, অর্থাৎ এনআরআই রয়েছে, মানে একটা দেশের নাগরিক যখন অন্য দেশে গিয়ে বসবাস করে তখন তাদেরকে বলা হয় তারা অন্য দেশের নাগরিক, বা ইন্ডিয়ানদের ক্ষেত্রে বলা হয় এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান। ঠিক আছে, এই এনআরআই হিসাবে কিন্তু ভারতবর্ষের লোকের সংখ্যা সবথেকে বেশি, অর্থাৎ পৃথিবীর সব দেশে যত ভারতীয় আছে সেই ভারতীয় সংখ্যা সবথেকে বেশি, মানে দেশ হিসাবে। ঠিক আছে, যেরকম চায়নারও অনেক লোক বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, বাংলাদেশেরও অনেকে ছড়িয়ে আছে বিভিন্ন দেশে, পাকিস্তানেরও অনেকে ছড়িয়ে আছে বিভিন্ন দেশে, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ার জনসংখ্যা যেহেতু খুব বেশি, ওই কারণে ইন্ডিয়ান ডায়াসপোরা বা ইন্ডিয়ার মানুষজন বা বংশোদ্ভূত মানুষ কিন্তু অন্য অন্য দেশে প্রচুর মাত্রায় রয়েছে। তো রিসেন্টলি 1,40,000 ভারতীয় স্টুডেন্টকে ভিসা দেবে কোন দেশ? আমেরিকা। আমেরিকায় কিন্তু অনেক রকমের ভিসা দেওয়া হয়। স্টুডেন্ট ভিসা মানে তুমি শুধুমাত্র পড়া যেটুখানি টাইমে তুমি কোর্সের জন্য যাচ্ছ, সাপোজ তুমি কোনো একটা কোর্স করতে 2 বছরের জন্য যাচ্ছ, সেই 2 বছরের জন্য কিন্তু তোমাকে ভিসাটা দেওয়া হবে, তারপরে কিন্তু তুমি আর থাকতে পারবে না। ঠিক আছে, কোন দেশের চা বাগান এলাকায় আরও 10,000 বাড়ি বানাবে ভারত সরকার? কোন দেশের চা বাগান এলাকায়? চা কোন কোন দেশে পাওয়া যায় আমরা যা ভালো করেই জানি, ইন্ডিয়াতে চা পাওয়া যায়, ভারতে, তার সাথে সাথে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে চায়ের উৎপাদন হয়। সেলন টি বলা হয়। কি টি বলা হয়? সেলিয়ন টি, যেটা খুবই কিন্তু বিখ্যাত এবং খুবই সুস্বাদু, সুগন্ধকর। তো শ্রীলঙ্কাতে কিন্তু চা বাগান এলাকায় আরও 10,000 বাড়ি বানাতে ভারত সরকার সাহায্য করবে, যাতে সেখানকার মানুষজনেরা বা কর্মচারী যারা আছে তারা ভালোভাবে থাকতে পারে। ঠিক আছে, প্রথমবার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য কোয়ালিফাই করলো কোন দেশ?
প্রথমবার আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে কোন দেশ? যে দেশটা নতুন কিছুদিন আগে জাস্ট ক্রিকেট খেলা চালু করেছে, কোন দেশ হবে? উগান্ডা। উগান্ডা হচ্ছে আফ্রিকার একটা দেশ যেটা কিন্তু প্রথমবারের জন্য টি20 মেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। তারা কিন্তু টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে? উগান্ডা কিন্তু খেলবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করা প্রথম এয়ারলাইন কোম্পানি কে? নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সদ্য উদ্ঘাটন হয়েছে। নয়ডা কোথায় রয়েছে? নয়ডা রয়েছে উত্তরপ্রদেশে, গ্রেটার নয়ডা, নয়ডা, ঠিক আছে? উত্তরপ্রদেশের টেক সিটি বা আইটি হাব বলতে পারো। সেখানকার থেকে প্রথম কোন এয়ারলাইন সংস্থা সেখান থেকে যাত্রা শুরু করলো, তাদের বিজনেস বা তাদের পরিষেবা শুরু করলো? কোনটা হবে? ইন্ডিগো। ইন্ডিগো নাম শুনেছো তোমরা? ইন্ডিগো কিন্তু ওখান থেকে স্টার্ট করলো তাদের পরিষেবা। পরবর্তী প্রশ্ন, ওয়েলকাম টু প্যারাডাইস শিরোনামে বইটি কে লিখলেন? ওয়েলকাম টু প্যারাডাইস শিরোনামে বইটি কে লিখেছেন? ওয়েলকাম টু প্যারাডাইস শিরোনামে বই লিখেছেন টুইঙ্কেল খান্না। টুইঙ্কেল খান্না একজন বলিউড বলতে পারো অভিনেত্রী, তিনি বলিউডের বইও করেছেন এবং তিনি কিন্তু বর্তমানে সাহিত্যের দিকে নজর দিয়েছেন এবং তিনি ওয়েলকাম টু প্যারাডাইস বইটা লিখেছেন। এই বইটার টাইটেল কি বা বিষয়বস্তু কি? ওয়েলকাম টু প্যারাডাইস হলো 5টি ছোট গল্পের একটি সংকলন, যা বেশিরভাগই দুঃখ, একাকিত্ব, হৃদয় ভাঙার মতো মানবিক আবেগকে কেন্দ্র করে লেখা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী, তোমরা যারা ক্লাসে বসে অফলাইনে বেঙ্গল কম্বাইন বা রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য আমাদের আইবিটি বারাসাত ইনস্টিটিউটের তরফ থেকে একটা মান্থলি ফিজের বিনিময়ে, মাসিক মাইনার বিনিময়ে, মাত্র 500 টাকা মাসিক ফিজের বিনিময়ে তোমরা ক্লাসরুম, কিন্তু ক্লাসরুমে বসে আমাদের এই যে স্মার্ট ক্লাসরুম দেখছো, এই যে স্মার্ট বোর্ড দেখছো, এই প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু আমাদের স্মার্ট বোর্ড রয়েছে। এই স্মার্ট ক্লাসরুমে বসে তোমরা কিন্তু বাংলায় প্রস্তুতি নিতে পারবে, মক টেস্ট, স্টাডি নোটস থেকে শুরু করে অভিজ্ঞ শিক্ষক সব কিছুর মাধ্যমে, ঠিক আছে? মাত্র 500 টাকা মাসিক ফিতে, পুরোটাই কিন্তু অফলাইনে, ঠিক আছে? তার জন্য এই সংক্রান্ত আরও বিষয়ের জন্য তোমরা এই যে নাম্বার রয়েছে 9088890080, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে আরও এই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তোমরা জিজ্ঞাসা জিজ্ঞেস করতে পারো এবং অ্যাডমিশনের জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল হ্যান্ডিক্যাপ ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল হ্যান্ডিক্যাপ ডে পালন করা হয় 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল হ্যান্ডিক্যাপ ডে কিন্তু পালন করা হয়ে থাকে। কোথায় 5th গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়? 5th গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল, আয়ুর্বেদা মানে কি? আয়ুর্বেদা মানে হচ্ছে একটা চিকিৎসা শাস্ত্রের একটা শাখা, যেখানে বিভিন্ন ভেষজ গাছগাছালি, পাতা, এগুলো দিয়ে কিন্তু চিকিৎসা করা হয়। তো সেটার 5 নম্বর এডিশন বা 5 নম্বর সংকলন, এই যে ফেস্টিভ্যাল প্রত্যেক বছর মানে এটা উদ্ঘাটন করা হয় বা অনুষ্ঠান আয়োজন করা হয়, এটার 5th সংকলন কোথায় উদ্বোধন হয়েছে বা কোথায় চালু হয়েছে? সেটা হচ্ছে থিরুবনন্তপুরম। থিরুবনন্তপুরম কোথায়, কোন রাজ্যে অবস্থিত? থিরুবনন্তপুরম হচ্ছে কেরালায় অবস্থিত। থিরুবনন্তপুরম কেরালায় রয়েছে, যেখানে কিন্তু 5th গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল উদ্বোধন করেছেন আমাদের উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ ধনখড়, ঠিক আছে? জগদীপ ধনখড় কিন্তু আগে পশ্চিমবঙ্গেরও রাজ্যপাল ছিলেন। চাকরির পরীক্ষায় টুকলি বা চিটিং বন্ধ করতে জেল এবং জরিমানার বিল পাস করলো কোন রাজ্য? আমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য খুব বাজে খবর, ঠিক আছে? যদিও মজার ছলে নিয়ে ওটাকে, চাকরির পরীক্ষা তো টুকলি বা চিটিং করা যায় না, ম্যাক্সিমাম পরীক্ষা যেগুলো কম্পিউটার বেসড হয় প্লাস জেনারেলি, কিন্তু যেগুলো রাইটিং হয় বা বলতে পারো হাতে লেখা পরীক্ষা হয় খাতা কলমে, সেগুলোতে টুকলি বা চিটিং বন্ধ করার জন্য জেল এবং জরিমানার বিল পাস করলো কোন রাজ্য? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কিন্তু এটার জন্য বিল পাস করলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আর বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন? তিনি 3য় কিন্তু মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন। গ্র্যান্ডমাস্টার মানে হচ্ছে তুমি একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও দাবার, যেখানে তুমি মোটামুটি সব থেকে আর্দার যে গ্র্যান্ডমাস্টার রয়েছে তাদের সাথে তুমি খেলবে এবং তাদেরকে হারাতে পারবে, এরকম একটা যোগ্যতা তুমি অর্জন করে নাও। তো প্রথমজন হলেন কানেডো হাম্পি এবং দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হলেন মহিলা ভারতের ডি হারিকা। 3য় গ্র্যান্ডমাস্টার হলেন আর বৈশালী, ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার 3য়তম আর বৈশালী। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস, কম্পিউটার আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সব কিছু কম্পিউটারে হচ্ছে আজকাল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ওই এক্সাম থেকে চালু করে সব কিছু, পড়াশোনা সব জায়গায় কম্পিউটার আমাদের দরকার। তো সেই বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 2রা ডিসেম্বর। 2রা ডিসেম্বর কিন্তু বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে।
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার IITF 2023-এ সোনার মেডেল জিতলো কোন রাজ্যের প্যাভিলিয়ন? ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এটা প্রত্যেক বছর উদযাপন করা হয়, বাণিজ্য সংক্রান্ত একটা বলতে পারো মেলা, বাণিজ্য মেলা। সেখানে কোন রাজ্যের প্যাভিলিয়ন সোনার মেডেল জিতলো, মানে সব থেকে ভালো পারফর্ম করেছে কোন রাজ্য? ওড়িশা। ওড়িশার প্যাভিলিয়ন বা তাদের যে স্টল থাকে বলতে পারো, বা তারা যে অংশগ্রহণ করেছে যারা, তাদের যে দলটা, সেটা কিন্তু সোনার মেডেল জিতেছে। কোন দেশের সরকারের দ্বারা নাইট অফ অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত হলেন ভারতীয় লেখিকা অনুবাদিকা আরশিয়া সাত্তার? কোন দেশের দ্বারা নাইট অফ দ্য অর্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত হলেন? ফ্রান্স দ্বারা। ফ্রান্স দ্বারা এই নাইট অফ দ্য অর্ডার ডেস আর্টস এটস ডেস লেটার্স, এটা ল্যাটিন ভাষায় একটা বলতে পারো পুরস্কার, যার মানে হচ্ছে ফ্রান্সের একটি আদেশ, যা 2রা মে 1957 সালে সংস্কৃতি মন্ত্রী দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং অর্ডার ডি ন্যাশনাল ডি মেরিটের সম্পূরক মর্যাদা 1963 সালে রাষ্ট্রপতি চার্লস ডি গল দ্বারা নিশ্চিত করা হয়েছিল। এই পুরস্কারটা কাদের দেওয়া হয়? শিল্প, সাহিত্য এই ক্ষেত্রগুলির প্রচারে উল্লেখযোগ্য অবদানের জন্য মানুষদের কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে। স্বাস্থ্যক্ষেত্রে অবদানের জন্য PRSI ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতলেন কে? কে জিতলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড? ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতলেন সুগন্ধি সুন্দরারাজ। সুগন্ধি সুন্দরারাজ কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতলেন কিসের জন্য? এই PRSI বা স্বাস্থ্যক্ষেত্রে অবদানের জন্য তিনি কিন্তু PRSI ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতলেন। ঠিক আছে। এই PRSI এর পুরো কথা কি? PRSI এর পুরো কথা হচ্ছে পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া। পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, PRSI। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শেন ডরিচ কোন দেশের খেলোয়াড়? শেন ডরিচ কোন দেশের খেলোয়াড়? আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কিন্তু খেলোয়াড় হচ্ছে শেন ডরিচ। সম্প্রতি প্রয়াত আর সুব্বালক্ষ্মী কোন ভাষার অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী ছিলেন? আর সুব্বালক্ষ্মী সদ্য প্রয়াত হয়েছেন, তিনি কোন ভাষার সঙ্গীত শিল্পী অভিনেত্রী ছিলেন? তিনি হচ্ছে মালায়ালাম ভাষার। মালায়ালাম ভাষাটা কোন রাজ্যে প্রচলিত? মালায়ালাম ভাষাটা কিন্তু কেরালায় প্রচলিত। ঠিক আছে, কেরালায় কিন্তু মালায়ালাম ভাষাটা প্রচলিত। কোথায় 10,000তম জ্ঞান ঔষধি সেন্টারটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোন জায়গায় 10,000তম জ্ঞান ঔষধি সেন্টার উদ্বোধন করলেন? দেওঘর। দেওঘর কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। এবং জ্ঞান ঔষধি সেন্টার মানে যেখানে স্বল্প মূল্যে বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়, সরকারের তরফ থেকে সাবসিডি দিয়ে কিন্তু ওষুধ বিক্রয় করা হয়, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে গরিব মানুষরাও ওষুধ পেতে পারে স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে। ঠিক আছে। COP28 কিছুক্ষণ আগে তোমাদের পড়লাম, COP কনফারেন্স অফ পার্টিস। এবছর COP28 28তম সংস্করণ এবছর পালন করা হচ্ছে বা আয়োজিত হয়েছে। কোথায় আয়োজন হয়েছে? COP কনফারেন্স অফ পার্টির 28তম সংস্করণ দুবাইতে। দুবাইতে কিন্তু আয়োজিত হয়েছে COPর 28তম সংস্করণ। সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী? ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন VR ললিতাম্বিকা, ইসরোর একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি কিন্তু ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন তার অনবদ্য বৈজ্ঞানিক গবেষণা এবং কাজের জন্য। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারারি অ্যাওয়ার্ড পেলেন কে? রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারারি অ্যাওয়ার্ড পেলেন কে? রণবীর সিং কিন্তু রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারারি অ্যাওয়ার্ড পেলেন। এই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালটা কি? রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল হলো একটি ফিল্ম ফেস্টিভ্যাল যা 2019 সালে চালু হয় এবং পশ্চিম সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হয়। ঠিক আছে। উৎসবটি প্রধানত নতুন গল্প বলার প্রবণতা, সেই সাথে সৌদি আরব, আরব বিশ্ব এবং গ্লোবাল সাউথের বাকি অংশের উদীয়মান প্রতিভাগুলোর ওপর দৃষ্টি নিবদ্ধ করে। গ্লোবাল সাউথ মানে অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে। দক্ষিণ গোলার্ধ বা গ্লোবাল সাউথ বলতে গেলে মানে বলতে পারো একদম আমাদের পৃথিবীর যে দক্ষিণতম অংশ, সেই অংশের বিভিন্ন যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু উদীয়মান প্রতিভাগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। তো সেই অ্যাওয়ার্ডটা এবছর কী পেয়েছেন? রণবীর সিং, বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর সিং। ট্রেন লাইনে হাতি দুর্ঘটনা বন্ধ করতে কোন টেকনিক লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে? ট্রেন লাইনে কিন্তু হাতি দুর্ঘটনা কোথায় হয়? আমাদের ডুয়ার্স অঞ্চলে কিন্তু ডুয়ার্সে শিলিগুড়ি জংশন থেকে নিউ আলিপুরদুয়ার জংশন অব্দি যে লাইন রয়েছে সেটা কিন্তু 2 থেকে 3টে ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্যের মধ্যে থেকে যায়। বক্সা, গরুমারা এর মধ্যে থেকে কিন্তু যায়, জলদাপাড়া। তো সেখানে কিন্তু প্রত্যেক বছরই কম বেশি হাতি মৃত্যু ঘটে, আমরা কিন্তু খবরে দেখতে পাই। সেটা যাতে বন্ধ হয় তার জন্য গজরাজ সুরক্ষা নামে একটা কিন্তু টেকনোলজি আমাদের ইন্ডিয়ান রেলওয়ে আবিষ্কার করেছে। ঠিক আছে। বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় 5ই ডিসেম্বর। ডিসেম্বর মাসেই কিন্তু এই দিবসগুলো পালন করা হয়, তোমাদের সেই কারণেই ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। বিশ্ব মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর পালন করা হয়। ফিটেক্সপো ইন্ডিয়া 2023 উদ্বোধন করা হলো কোথায়? ফিটেক্সপো ইন্ডিয়া 2023 কলকাতায় উদ্বোধন করা হলো। এই ফিটেক্সপো ইন্ডিয়া 2023 মানেটা কি, এটা কেন এই ধরনের সম্মেলন আয়োজন করা হয়? বিভিন্ন রকমের আমাদের যে স্বাস্থ্যসম্মত বিধি রয়েছে বা এক্সারসাইজ করা বা ফিট থাকার মধ্যে বলতে পারো জিম বা ধরো আমাদের শারীরিক কসরত, এগুলো রিলেটেড যে বিভিন্ন রকমের টেকনিক বা ব্যবসায়িক আদান প্রদান, সেটার জন্য কিন্তু ফিটেক্সপো ইন্ডিয়া প্রত্যেক বছর আয়োজন করা হয়, ঠিক আছে। এবছর সেটা কলকাতায় আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন ICFRE এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন, তাদের কাজ হচ্ছে আমাদের ভারতীয় বনভূমির গবেষণা করা এবং সেই রিলেটেড পড়াশোনা করা। তো প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কাঞ্চন দেবী। কাঞ্চন দেবী কিন্তু প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউমের নামকরণ করেছে কোন দেশ? মিগজাউমের নামকরণ করেছে হচ্ছে মায়ানমার, ঠিক আছে। আমাদের দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে এই আরব সাগর, বঙ্গোপসাগর এই এবং ভারত মহাসাগর অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো হয়, এগুলোর কিন্তু নামকরণ বিভিন্ন দেশ করে থাকে। সামগ্রিক ভিত্তিতে কিন্তু একটা নির্দিষ্ট লিস্ট ওয়াইজ কিন্তু নামকরণ করা হয়, অর্থাৎ এই বছর যদি ভারত নামকরণ করে, পরের বছর বাংলাদেশ নামকরণ করবে, এরকম একটা লিস্ট আছে। তো সেই অনুযায়ী সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউমের নামকরণ করেছে মায়ানমার। ভারতকে ইউনেস্কো পরাজিত করে ভাইস চেয়ার পদ অর্জন করলো কে? ভারতকে ইউনেস্কোতে পরাজিত করে ইউনেস্কোর ভাইস চেয়ারপারসন পদ অর্জন করলো কোন দেশ? কোন দেশ অর্জন করলো? পাকিস্তান। পাকিস্তান কিন্তু এই যে ভাইস চেয়ার পদ এটা কিন্তু অর্জন করলো। স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন শুভমান গিল। শুভমান গিল তোমরা জানো সবাই যে একজন উদীয়মান ক্রিকেটার, এবং তিনি কিন্তু স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতেছেন, ঠিক আছে। সম্প্রতি প্রয়াত দীনেশ ফার্নিশ কে ছিলেন? দীনেশ ফার্নিশ ছিলেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি, একজন অভিনেতা। এই দীনেশ ফার্নিশ কিসের অভিনেতা ছিলেন? দীনেশ ফার্নিশ ছিলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, যিনি কিন্তু সনি টিভির জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক CIDর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে কিন্তু অভিনয় করেছে। CID বহু পুরনো একটা ধারাবাহিক, যেটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক দেখেছি। সেখানকার ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে কিন্তু এই দীনেশ ফার্নিশ অভিনয় করেছিলেন। তিনি সম্প্রতি কিন্তু মারা গিয়েছেন। কোন রাজ্যের রাজকোট ফোর্টে শিবাজি মহারাজের মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্র মোদী? রাজকোট ফোর্ট কোথায় রয়েছে যেখানে শিবাজির মূর্তি উন্মোচন করা হয়েছে? মহারাষ্ট্রের কিন্তু রাজকোট ফোর্টে শিবাজির মূর্তি উন্মোচন করা হয়েছে। আচ্ছা, তোমরা যারা অফলাইনে বিভিন্ন রকমের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, সেটা ব্যাংক হোক, WBCS হোক কি বেঙ্গল কম্বাইন্ড হোক, যে কোনো রকমের পরীক্ষার জন্য আমাদের কিন্তু IBT বারাসাতের অফলাইন সেন্টার রয়েছে। উত্তর 24 পরগনার প্রাণকেন্দ্র বারাসাতে স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু আমাদের সেন্টার রয়েছে। এখানে তোমরা স্মার্ট বোর্ড, স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে একদম সম্পূর্ণ গাইডেন্স, স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস, 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে একদমই স্বল্প মূল্যে বা কম্পারেটিভ প্রাইসে। এবং এই আমাদের অফলাইন সেন্টারের ঠিকানা হচ্ছে 97 KNC রোড, বারাসাত, বড়বাজার, অজন্তা শোরুমের ওপরে। আমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো রকম তোমাদের যে জিজ্ঞাসা থাকে বা যে কোনো রকম তোমাদের কোয়ারিজ থাকে, তার জন্য তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088890080, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। জম্মু কাশ্মীরের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ইউথ ভোটার অ্যাওয়ারনেস মানে কি? যারা হচ্ছে ইয়ং ভোটার বা যারা সদ্য ভোটাধিকার পাচ্ছে। কত বছর বয়সে ভোটাধিকার পাই আমরা? 18 বছর বয়সে কিন্তু ভোটাধিকার পাই। তো সেই ভোটারদের উৎসাহ দিতে ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? সুরেশ রায়না। সুরেশ রায়না কিন্তু ইউথ ভোটার অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন। নেক্সট, অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2003 হিসাবে কে নির্বাচিত হয়েছে? অক্সফোর্ড ডিকশনারি হিসাবে 2023-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার কোন শব্দটা হচ্ছে এই বছরের সেরা শব্দ? সেটা হচ্ছে রিজ, RIZZ, ঠিক আছে। এটা এখানে হবে না, এটা এখানে হবে, রিজ হবে। রিজ শব্দটা হচ্ছে রিজ শব্দটা হচ্ছে আমাদের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার। এই রিজ মানেটা কি? রিজ হলো একটি ইন্টারনেট স্ল্যাং বা বলতে পারো গালাগালি, যেটা স্টাইল, কমনীয়তা বা আকর্ষণীয়তা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। 2021 সালের মাঝামাঝি সময় একজন আমেরিকান ইউটিউবার কেই সেনেট আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের বাইরে এই শব্দগুচ্ছটিকে জনপ্রিয় করে তুলেছিলেন, যদিও এটি অনেক আগে থেকেই কথোপকথনে ব্যবহৃত হতো ওই সম্প্রদায়ের মধ্যে, ঠিক আছে। তো রিজ শব্দটা হলো অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার। নেক্সট,
মহিলাদের জন্য সব থেকে অনিরাপদ তকমা পেল কোন রাজ্য, যেই রাজ্যটা হচ্ছে সব থেকে অনিরাপদ মহিলাদের জন্য, বা কোন শহর বলতে পারো, সেটা হচ্ছে দিল্লি। ঠিক আছে, দিল্লি হচ্ছে মহিলাদের জন্য, এটা দিল্লি হবে, এটা এখানে উঠে গেছে, দিল্লি হচ্ছে মহিলাদের জন্য সব থেকে অনিরাপদ তকমা পেল দিল্লি রাজ্য। ঠিক আছে, বা দিল্লি রাজ্য হিসাবে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে বা শহর হিসাবে ধরো, যেটা হিসাবেই ধরো, সব থেকে অনিরাপদ তকমা কিন্তু পেল। ঠিক আছে, বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ? বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ? বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড জিতলেন শীতল দেবী। শীতল দেবী হচ্ছেন একজন তীরন্দাজ, যিনি কিন্তু ভারতবর্ষের বলতে পারো উদীয়মান একজন তীরন্দাজ, তীরন্দাজিতে উদীয়মান নাম। তিনি বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড 2023 কিন্তু জিতলেন। কাতার ওয়াইস প্রাইজ 2023 জিতলেন কোন ভারতীয়? কাতার ওয়াইস প্রাইজ সাফিনা হুসেইন কিন্তু কাতার ওয়াইস প্রাইজ 2023 জিতলেন। এই ওয়াইস প্রাইজটা দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, অসামরিক বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে বিশেষ অবদানের জন্য কিন্তু এই কাতার ওয়াইস প্রাইজ কিন্তু দেওয়া হয়ে থাকে কাতার নামক দেশটির পক্ষ থেকে। ঠিক আছে, আইবিএ জুনিয়র ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ বা ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের জুনিয়র ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি মেডেল জিতলো? ভারত মোট 9টি মেডেল জিতলো। ঠিক আছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক বেসামরিক দিবস মানে সামরিক নয় বা মিলিটারি নয়, এরকম নর্মাল যে সিভিলিয়ান বিমান চলাচল রয়েছে সেটা, সেই বিমান চলাচল দিবস কবে পালন করা হয়? 7ই ডিসেম্বর কিন্তু আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয়ে থাকে। নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার কে পরিচালনা করায় প্রথম ভারতীয় হলেন? মানে নাসার যে মঙ্গল গ্রহের রোভার রয়েছে, মঙ্গল গ্রহের রোভার হচ্ছে এমন একটা মেশিন বা বলতে পারো এমন একটা যান্ত্রিক মেশিন যেটা মঙ্গল গ্রহে যখন নাসা অবতরণ করবে সেখানে নেমে সেখানে কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষা বা বিভিন্ন রকমের রিসার্চ কিন্তু সেই রোভারটা সম্পন্ন করবে। তো সেই রোভার তৈরিতে, সেই প্রজেক্টের সাথে যুক্ত প্রথম ভারতীয় হচ্ছেন তিনি কে? তিনি হচ্ছে অক্ষতা কৃষ্ণমূর্তি, একজন বিখ্যাত বিজ্ঞানী। অক্ষতা কৃষ্ণমূর্তি হলেন বা প্রথম ভারতীয় যিনি নাসার মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করবেন। ঠিক আছে, তাহলে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মোটামুটি বোঝা গেল। আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে এবং ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আগত যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো রকম কোশ্চেন আসার উপযোগিতা বা সম্ভাবনা কিন্তু রয়েছে। ধন্যবাদ।